কে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন আয়োজিত অনলাইন টিউটোরিয়াল ক্লাসে স্বাগত জানাই। প্রথমেই হায়ার সেকেন্ডারি কাউন্সিলকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগটি করে দেওয়ার জন্য। আমি ইস্পিতা ধর, ভোলাগড়ি আহমদিয়া হাই মাদ্রাসায় অ্যাসিস্ট্যান্ট টিচার পদে কর্মরত। আমাদের আজকে আলোচ্য বিষয় হলো সেমিস্টার 4 এর ইউনিট 5 নিউট্রিশন ফর ফ্যামিলি অ্যান্ড কমিউনিটির প্রথম যে চ্যাপ্টার ডায়েট, এইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা আজকে আলোচনার শুরুতেই আমরা চলে যাব ব্যালেন্স ডায়েট বা সুষম আহার। এই ব্যালেন্স ডায়েট বা সুষম আহার কাকে বলছে না, যে খাদ্যে শর্করা, প্রোটিন, ফ্যাট, ভিটামিন ও খনিজ লবণ ও জল এই 6টি উপাদান একটি নির্দিষ্ট ও সঠিক অনুপাতে উপস্থিত থাকে, যা গ্রহণ করলে দেহের সকল পুষ্টির চাহিদা পূরণ হয়, দৈহিক সুস্থতা রক্ষা, রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে এবং দেহকে কর্মক্ষম রাখতে সক্ষম হয়, তাকে সুষম খাদ্য বলা হয়। এই সুষম খাদ্য কিন্তু কোনো নির্দিষ্ট একটা কোনো খাদ্য নয়, বিভিন্ন খাদ্যের সংমিশ্রণে এই সুষম আহার তৈরি করা হয়। তাই সুষম আহারে একটা উৎকৃষ্ট একটা উদাহরণ একটা হতে পারে, সেটা হলো খিচুড়ি। এটাকে আমরা বলছি সুষম আহার। এবার পরবর্তী স্লাইডে আমরা যাব সুষম আহারের বৈশিষ্ট্য। সুষম আহারের বৈশিষ্ট্য কি, মানে কোন কোন বিষয়গুলো সুষম আহারের মধ্যে থাকতেই হবে। যে 1 নম্বর দেখো, সুষম আহার কোনো নির্দিষ্ট খাদ্যকে বোঝায় না, যেটা আমি এই মাত্র তোমাদেরকে বললাম। নির্দিষ্ট কোনো খাদ্যকে বোঝায় না, এটি অনেকগুলি খাদ্যের সমন্বয়ে প্রস্তুত হয়। খাদ্যের প্রত্যেকটি বিভাগ থেকে যথাযথ অনুপাতে এবং এই খাদ্য সামগ্রী নির্বাচন করে সুষম আহার প্রস্তুত করা হয়। 2 নম্বর বলছে সুষম আহারে খাদ্যের প্রত্যেকটি উপাদান, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ, জল, এইগুলি যথাযথ পরিমাণে এবং যথাযথ অনুপাতে, পরিমাণ এবং অনুপাতে বর্তমান থাকে। 3 নম্বর বৈশিষ্ট্য কি, একজন ব্যক্তির বয়স, লিঙ্গ, দৈহিক শ্রম এবং শারীরিক অবস্থা অনুসারে সুষম আহার প্রস্তুত হয়। কারণ সুষম আহার কখনোই এক ধরনের খাবার সবার জন্য সঠিক হতে পারে না, কারণ প্রত্যেকের বয়স, লিঙ্গ এবং দৈহিক শ্রম, মানে সে কি ধরনের কাজ করে এবং তার শারীরিক অবস্থা আলাদা আলাদা হয়। অতএব এইগুলো মাথায় রেখে এইগুলো অনুসারেই কিন্তু আমাদের সুষম আহার প্রস্তুত হয়। 4 নম্বর পয়েন্ট কোনটা না, সুষম আহার সব বয়সের ব্যক্তিদের পুষ্টির চাহিদা পূরণ হয়। সেটা তো স্বাভাবিক, কারণ এই যে আমরা এখানে বলছি যে ব্যক্তির বয়স অনুযায়ী সুষম আহার হয়, তো সুতরাং সুষম আহার সব বয়সের ব্যক্তিদের পুষ্টি চাহিদা পূরণ করে, দেহে প্রয়োজনীয় শক্তি উৎপাদন, রোগের প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং সর্বোপরি দৈহিক সুস্থতা বজায় রক্ষা করতে সক্ষম হয়। 5 নম্বর পয়েন্ট কোনটা না, আদর্শ সুষম আহার গ্রহণ করলে দৈনিক মোট ক্যালোরি বা শক্তির চাহিদা 50 থেকে 60% কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য থেকে আসে, 10 থেকে 15% প্রোটিন জাতীয় খাদ্য থেকে এবং 20 থেকে 30% ফ্যাট জাতীয় খাদ্য থেকে আসে। আমরা পরবর্তী স্লাইডে যাব। আমরা কি পড়লাম এর আগে, যে সুষম আহার কাকে বলে। এবার আমরা পড়ব খাদ্যের বিভাগ। খাদ্যের বিভাগের সংজ্ঞা, মানে কাকে খাদ্য বিভাগ বলছে না, খাদ্য বিভাগ কাকে বলছে না, পরিপোষক উপাদানের উপস্থিতি এবং কাজের ভিত্তিতে সমস্ত প্রকার খাদ্যকে কয়েকটি বিভাগে শ্রেণীবদ্ধ করা হয়। যে খাদ্যগুলির মধ্যে পরিপোষক উপাদান বা পুষ্টি উপাদানের পারস্পরিক সাদৃশ্য আছে, সেই খাদ্যগুলোকে আমরা একই বিভাগে রাখছি বা অন্তর্গত করছি। এই প্রকার খাদ্য বিন্যাসকে খাদ্য বিভাগ বা ফুড গ্রুপ বলা হচ্ছে। এই যে আমরা যে ফুড গ্রুপ কাকে বলে দেখলাম, বা ফুড গ্রুপ কত রকমের হচ্ছে না, প্রথম আমরা যে স্লাইড দেখতে পাচ্ছি এখানে বেসিক 5 ফুড গ্রুপস এর স্লাইড দেখতে পাচ্ছি। এই বেসিক 5 ফুড গ্রুপ ICMR, এইখানে যদি দেখো
আইসিএমআর 1989 খাদ্যের মূল 5টি বিভাগ সম্পর্কে আলোচনা করেছেন। আইসিএমআর ফুল ফর্ম কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। এই টার্মটা কিন্তু, সম্পূর্ণ নামটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তা এই আইসিএমআর প্রদত্ত যে খাদ্যের যে 5টি বিভাগ সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা একদম প্রথম যেটা দেখছি সেটা কি? দানাশস্য এবং তার থেকে প্রস্তুত খাদ্য। দানাশস্য কোনটা? না চাল, গম, জোয়ার, বাজরা, রাগি। জোয়ার, বাজরা, রাগি মানে তোমার মিলেট। আর সাগু, সুজি, আটা, ময়দা, চিরা, ভাত, রুটি, এইগুলো কিন্তু আমার দানাশস্য এবং সেগুলো প্রস্তুত খাদ্য। এবার এইগুলোতে, এই খাদ্যদ্রব্যগুলোতে পরিপোষক উপাদান কি থাকছে? তোমার মূলত কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার কার্বোহাইড্রেট থাকছে। এবং আরো শুধু তো কার্বোহাইড্রেট থাকতে পারে না, তার সাথে আর কি থাকবে? এবং অল্প পরিমাণ প্রোটিন, ভিটামিন এবং খনিজ লবণ থাকছে। 5 ফুড গ্রুপসে দ্বিতীয় যে স্তর সেটা কি হচ্ছে? ডাল এবং শুটি জাতীয় খাদ্য। ডাল এবং শুটি জাতীয় খাদ্য কোনগুলো? ডাল মানে আমরা যে রেগুলার যে ডালগুলো আমরা খেয়ে থাকি, জানি, তোমরাও জানবে নামগুলো খুব সহজেই। মুগের ডাল, মুসুর ডাল, মটর ডাল, অরহর ডাল, আরো অনেক রকমের ডাল আছে। এছাড়াও ছোলা, রাজমা, সয়াবিন, এগুলো কিন্তু ডাল এবং শুটি জাতীয় খাদ্যের মধ্যে পড়ছে। তা এই খাদ্যদ্রব্যের মধ্যে আমরা কি পাচ্ছি পরিপোষক উপাদান হিসেবে? পর্যাপ্ত পরিমাণে থাকছে কিন্তু উদ্ভিজ্জ প্রোটিন এবং তন্তু। তন্তু কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস। আর কি শুধু তো উদ্ভিজ্জ প্রোটিন আর তন্তু থাকছে না, আরো কিছু কিছু জিনিস থাকছে। সেগুলো কি কি থাকছে? না এছাড়াও থাকছে অল্প পরিমাণে তোমার কার্বোহাইড্রেট এবং, ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপর চলে যাব 3 নম্বরে। 3 নম্বর কোনটা? দুধ ও মাংস জাতীয় খাদ্য। দুধ ও মাংস জাতীয় বলতে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, যেমন দই, পনির, ছানা, চিজ, এগুলো সব দুধ থেকে পাচ্ছি আমরা। তার সাথে সাথে মাংস জাতীয় খাদ্য। মাংস জাতীয় খাদ্য কোনগুলো? না মাছ, মাংস, ডিম, এই দুধ এবং মাংস জাতীয় খাদ্য এগুলো হচ্ছে। এবার এদের পরিপোষক উপাদান কি? পরিপোষক উপাদান সবার প্রথমে আসছে আমরা পর্যাপ্ত পরিমাণে কি থাকছে? না এটা প্রাণীজ প্রোটিনের উৎস। এছাড়াও আর কি পাচ্ছি আমরা? তার সাথে পাচ্ছি ক্যালসিয়াম আর ভিটামিন এবং ফ্যাট। ঠিক আছে, তারপর চলে যাব পরবর্তী যে পয়েন্ট, সেটা হলো ফলমূল এবং শাকসবজি। ফলমূল এবং শাকসবজির মধ্যে সমস্ত রকম শাকসবজি এবং সমস্ত রকম ফলমূলকে অন্তর্গত হচ্ছে। এখান থেকে আমরা কি পাচ্ছি? সবচেয়ে বেশি, মানে সবচেয়ে পর্যাপ্ত পরিমাণে আমরা কি পাচ্ছি? না ভিটামিন পাচ্ছি, খনিজ লবণ পাচ্ছি এবং তন্তু পাচ্ছি। আচ্ছা, এই অংশটা তন্তু পাচ্ছি, ঠিক আছে। নেক্সট হচ্ছে 5 নম্বর, বিশুদ্ধ শর্করা এবং বিশুদ্ধ ফ্যাট। বিশুদ্ধ শর্করা জাতীয় খাবার কোনগুলো? যেমন গুড়, চিনি। বিশুদ্ধ ফ্যাট জাতীয় খাবার কোনগুলো? যেমন ঘি, মাখন, তেল, চর্বি, বনস্পতি। তা এই জাতীয় খাদ্য থেকে আমরা পরিপোষক উপাদান কি পাচ্ছি? আমরা পাচ্ছি ফ্যাট। ঘি, মাখন, তেল, চর্বি, বনস্পতি, এগুলো থেকে আমরা পাচ্ছি ফ্যাট। আর গুড় ও চিনি থেকে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট। আশা করছি তোমরা সকলে ওখানটা বুঝতে পারলে। আমরা এরপর চলে যাব পরবর্তী পর্যায়ে। দেখো এখানে আর একটা ফুড গ্রুপসের আর একটা কিন্তু আমরা স্লাইড দেখতে পাচ্ছি বা চার্ট দেখতে পাচ্ছি স্লাইডে। এটা কি? আমাদের তো প্রতিনিয়ত আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে, প্রতিনিয়ত আপডেটেশন হচ্ছে। তো আগেরটা আমরা কি দেখলাম? 1989 সাল। এইটা দেখো আইসিএমআর 2010-এ আর একটা খাদ্যের শ্রেণী বিভাগ কিন্তু আমাদের দিয়েছে। সেইটা 4টি বিভাগে শ্রেণীবদ্ধ করেছেন। এটা রিভাইজড হয়েছে। 4টে শ্রেণী বিভাগ কি কি? না 4টে শ্রেণী বিভাগ হলো, প্রথম হলো দানাশস্য, মিলেট এবং ডাল জাতীয় খাদ্য। দানাশস্য মানে চাল, গম, এগুলো এবং তার থেকে খাবার। মিলেট কোনগুলো? মিলেট হলো জোয়ার, রাগি, বাজরাকে আমরা একসাথে মিলেট বলি। এবং বলছে ডাল জাতীয় খাদ্য। এইগুলো পরিপোষক উপাদান কোনগুলো? যেটা হলো প্রধান আমাদের উপাদান সেটা হলো শর্করা,
খাদ্যতন্তু এবং আদার্স, আর কিছু পরিমাণে আমরা ওটার সাথে সাথে যেটা পাচ্ছি কি প্রোটিন এবং কিছু পরিমাণে ভিটামিন বি, আয়রন ইত্যাদি। 2 নম্বর কি করেছে, 4টি বিভাগের মধ্যে 2 নম্বর বিভাগে শাকসবজি ও ফল। এটা কি শাকসবজি ও ফল, সমস্ত রকম শাকসবজি এবং ফলই এর অন্তর্গত। এখানে আমরা পরিপোষক উপাদান হিসেবে কি পাচ্ছি না ভিটামিন, খনিজ লবণ এবং খাদ্যতন্তু। এইটা আমরা প্রধান উপাদান হিসেবে পাচ্ছি। আর তার সাথে আনুষঙ্গিক উপাদান হিসেবে কি পাচ্ছি না শর্করা। 3 নম্বর কি না 3 নম্বর হলো দুধ, মাছ, মাংস, ডিম। মানে দুধের সাথে মূলত প্রাণীজ প্রোটিন এর প্রধান উপাদান, এই যে প্রাণীজ প্রোটিন। আনুষঙ্গিক উপাদান কি ভিটামিন, খনিজ লবণ। তারপর চলে যাচ্ছি আমরা 4 নম্বর বিভাগ ভোজ্য তেল, তৈলবীজ। তৈলবীজ কোনটা, যেমন আমার সর্ষে, বিভিন্ন প্রকারের বাদাম, বাদাম কিরকম যেমন কাজু বাদাম, আমন্ড, আখরোট ইত্যাদি। আর কি প্রাণীজ ফ্যাট, প্রাণীজ ফ্যাট বলতে ঘি, মাখন, মাছের যকৃতের তেল ইত্যাদিকে বলছি। আর এইগুলো থেকে আমরা মূলত কি পাচ্ছি, প্রধানত আমরা পাচ্ছি কিন্তু ফ্যাট। আর আনুষঙ্গিক উপাদান হিসেবে কি পাচ্ছি ফ্যাটে দ্রবীভূত ভিটামিন। এইটা তাহলে গেল আমাদের আইসিএমআর প্রদত্ত 2010-এ যে পুনরায় তারা যে আমাদের 4টি বিভাগ যে আমরা পেয়েছি সেইটা নিয়ে এই স্লাইডটিতে আলোচনা করা হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। এই যে আমি তোমাদের বললাম প্রতিনিয়ত কিন্তু আমাদের এক্সপেরিমেন্ট হচ্ছে, রিসার্চ হচ্ছে, তার দ্বারা কিন্তু আমরা নতুন নতুন তথ্য অনেক কিছু আমাদের কাছে আসছে। তা এই আইসিএমআর 2020 সালে আইসিএমআর এবং এনআইএন এর পুষ্টি বিজ্ঞানীরা খাদ্য দ্রব্যকে মোট 10টি বিভাগে শ্রেণীবদ্ধ করেছেন। আগেরটা আমরা বললাম 5টি, তারপরে আমরা পড়লাম 4টি বিভাগ, এইটা আসছে কিন্তু 10টি বিভাগে শ্রেণীবদ্ধ করেছে। এখানে একটা স্লাইডে দেখা যাচ্ছে না সবকটা, আমরা পরবর্তী স্লাইডে যাব, গিয়ে আমরা তোমাদের সাথে ডিসকাস করব। আচ্ছা, এইখানে এই 10টি বিভাগের মধ্যে প্রদত্ত 10টি বিভাগ থেকে প্রতিদিন কমপক্ষে কটা না 5টা থেকে 7টি খাদ্য নির্বাচন, 7টি বিভাগ থেকে খাদ্য নির্বাচন প্রস্তাব করা হয়েছে। তা আচ্ছা, এর আগে একটা জিনিস বলে রাখি, আইসিএমআর এ কিন্তু ফুল ফর্ম তোমাদের আমরা বলেছি, আমি আবারও রিপিট করছি, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। আর এনআইএন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন। এই দুটোর ফুল ফর্ম কিন্তু আমাদের জানতে হবে, তোমাদের শিখে রাখতে হবে। এবার চলে আসি 10টি যে বিভাগ, এই 10টি বিভাগে দেখো প্রথম হচ্ছে দানা শস্য ও মিলেট। অলরেডি আমরা দানা শস্য আর মিলেট কি আমরা জানি, দেখো ওখানে চাল, গম, ভুট্টা, রাগি, জোয়ার, বাজরা ইত্যাদি। 2 নম্বর কি ডাল জাতীয় খাদ্য, ডাল আমরা অলরেডি বললাম, মসুর ডাল, কড়াই, ছোলা, কাবলি, রাজমা, মটরশুঁটি ইত্যাদি। 3 নম্বর মরশুমি সবজি। মরশুমি সবজি যে মরশুমে যে সবজিগুলো পাওয়া যায় সেটাকে আমরা মরশুমি সবজি বলছি। 4 নম্বরে মূল ও কন্দ। মূল ও কন্দ বলতে মূলত মাটির নিচের গুলো, যেমন আলু, রাঙালু, বিট, গাজর, কচু, মূলো। নেক্সট চলে আসছে 5 নম্বর কি সবুজ শাক। সবুজ শাক কোনগুলো, পালং শাক, নোটে শাক, মূলো শাক, কুমড়ো শাক, পুঁই শাক, ধনেপাতা, এগুলো যেগুলো আমরা রোজকার ব্যবহার করি সেইগুলোই কিন্তু এর অন্তর্গত। 5 নম্বরের পর দেখো 6 নম্বর বিভাগ কোনটা না মরশুমি ফল। মরশুমি আমাদের শীতকালে এক রকমের ফল পাওয়া যায়, গরমকালে এক রকমের ফল পাওয়া যায়, বা বিভিন্ন মরশুমের কিন্তু আলাদা আলাদা ফল পাওয়া যায়, সেইটা এই বিভাগের অন্তর্গত হয়েছে। তারপর হচ্ছে 7 নম্বর পয়েন্ট বাদাম। 7 নম্বর যেটা পয়েন্ট সেটা হচ্ছে বাদাম, তৈলবীজ, তেল এবং ফ্যাট। বাদাম কোনগুলো না কাজু বাদাম, চীনা বাদাম, আখরোট, কাঠবাদাম, পেস্তা, অন্যান্য বাদাম এবং উদ্ভিজ্জ তেল ফ্যাটের অন্তর্গত হচ্ছে। এই ফ্যাটের অন্তর্গত উদ্ভিজ্জ তেল। 8 নম্বরে আছে দুধ এবং দুগ্ধজাত দ্রব্য, তার মধ্যে দুধ, দই, ছানা, পনির। 9 নম্বরে আসছে মাংসল খাদ্য, মানে মূলত প্রাণীজ প্রোটিন, মাছ, মাংস, ডিম। 10 হচ্ছে
মশলা ও ঔষধি খাদ্য। মশলা ঔষধি খাদ্য, মশলা কোনগুলো? যেগুলো আমরা রান্নায় বা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন হলুদ, জিরে, আদা, সর্ষে, কালো মরিচ, ধনে ইত্যাদি। এই মশলাগুলো ব্যবহার করি। এবং ঔষধি খাদ্য কেন বলছি? এগুলো, এই মশলাগুলো কিন্তু সবই একটু নির্দিষ্ট কিন্তু খাদ্য গুণ আছে। তাহলে এইটা গেল আমাদের আইসিএমআর এবং এনআইএন প্রদত্ত একদম লেটেস্ট, যেটা 2020-তে, এই যে 2020 সালে এটা ওই বিভাগটা দিয়েছেন, এবং এটা কিন্তু 2024-এ আবার রিভাইজড হয়েছে। তাহলে এরপরে আমরা চলে যাব, আমরা এতক্ষণ ব্যালেন্স ডায়েট করলাম, খাদ্যের বিভাগ সম্পর্কে জানলাম। এটা জানার পর আমরা যেখানে আসব সেটা হলো মিল প্ল্যানিং, মানে খাদ্য পরিকল্পনা। তা মিল প্ল্যানিং বা খাদ্য পরিকল্পনা কাকে বলছে? না, একজন ব্যক্তির বা কোনো পরিবারের সদস্যদের বয়স, লিঙ্গ, শারীরিক অবস্থা, পুষ্টিগত চাহিদা, আর্থিক অবস্থা, সামাজিক বা ধর্মীয় বিচার, রুচি ইত্যাদির উপর ভিত্তি করে উপযুক্ত বিজ্ঞানসম্মত খাদ্য তালিকা প্রস্তুত করবার যে পূর্ব পরিকল্পনাকেই আমরা বলছি খাদ্য পরিকল্পনা বা মিল প্ল্যানিং। তার মানে একজন ব্যক্তি বা কোন একটি পরিবারের সদস্যদের বিভিন্ন অবস্থা বলতে তাদের বয়স, তাদের লিঙ্গ, তাদের শারীরিক অবস্থা, তাদের পুষ্টিগত চাহিদা, তাদের আর্থিক অবস্থা, তাদের সামাজিক ধর্মীয় বিচার, রুচি ইত্যাদির উপর ভিত্তি করে যখন আমরা বিজ্ঞানসম্মতভাবে কোন একটি খাদ্য তালিকা প্রস্তুত করবার জন্য যে প্ল্যান করছি, সেটাকেই আমরা বলছি খাদ্য পরিকল্পনা বা মিল প্ল্যানিং। আচ্ছা, এই যে মিল প্ল্যানিং কি জিনিসটা আমরা জানলাম, বা মিল প্ল্যানিং এ কেন করব? কিছু উদ্দেশ্য তো আছে, কেন মিল প্ল্যানিং করব? তা সেইটাই আমরা এখন পড়ব, যে অবজেক্টিভস অফ মিল প্ল্যানিং। আমাদের প্রথম অবজেক্টিভস কি? পুষ্টির চাহিদা পূরণ করা। মিল প্ল্যানিং আমরা করব একদম প্রথম, দেখো, বয়স, কাজ, লিঙ্গ ভেদ, শারীরবৃত্তি অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে খাদ্য পরিকল্পনা করা হয়, এবং যথাযথ খাদ্য পরিকল্পনা পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হয়। পরিবারের যাতে প্রত্যেকটা সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ হয়, সেইটা পরিবারের সদস্যদের পুষ্টির চাহিদা পূরণ করতে সক্ষম হয়, এটাই হলো কিন্তু মূল উদ্দেশ্য আমাদের মিল প্ল্যানিং এর। কারণ একটি পরিবারে তো কোনো একটা বয়সের সদস্য থাকে না, বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের আমাদের সদস্য থাকে, তাই তো? তাহলে আমাদের এই যে তাদের যেমন তাদের বয়স, তাদের কাজও কিন্তু তারা, একটা ছোট 5 বছরের বাচ্চার যা কাজ, একটা নিশ্চয়ই 12 বছরের ছেলে বা একটা বাচ্চা সেম কাজ করবে না। আবার একটা যদি ইয়ং কেউ থাকে, সে যে ধরনের কাজ করবে, আবার একজন বয়স্ক সদস্য যদি থাকে, সে কিন্তু সেম ধরনের কাজ করবে না। অতএব তাদের আমাদের বয়স, তাদের কাজ, তাদের লিঙ্গ, শারীরবৃত্তীয় অবস্থা বা শারীরিক অবস্থা ইত্যাদির উপর ভিত্তি করে আমাদের কিন্তু খাদ্য পরিকল্পনা করা হয়, যার ফলে আমাদের পরিবারের সকল সদস্যদের পুষ্টি আমরা দিতে সক্ষম হই। 2 নম্বর কি? স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, আমাদের খাদ্য পরিকল্পনা যদি করা থাকে, আমাদের পরিবারের সকলের চাহিদা, সদস্যদের যে পুষ্টির চাহিদা পূরণ হয়, তার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে আমরা একটি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তুলতে সক্ষম হই। 3 নম্বর পয়েন্ট কি? খাদ্যের পদে বৈচিত্র্য আনা। খাদ্য পরিকল্পনা যেহেতু আগে থেকে করা থাকছে, তাই প্রতিদিনের খাদ্য তালিকায় খাদ্যে আমরা বৈচিত্র্য আনতে পারছি, তার ফলে একঘেয়েমি থাকছে। যেহেতু আমাদের প্ল্যান থাকছে, আমরা বিভিন্ন দিনে বিভিন্ন রকম খাদ্যের পরিবেশন করে কিন্তু পুষ্টিকর খাবারও আমরা দিতে পারবো, তার সাথে সাথে বিভিন্ন রকম খাবার দেওয়ার ফলে খাদ্যের মধ্যে বৈচিত্র্য আমরা বজায় রাখতে পারবো। এটা গেল 3 নম্বর পয়েন্ট। এরপর আমরা চলে যাব 4 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট কোনটা?
পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহ সৃষ্টি করা। এটা কিন্তু খুব ভাইটাল একটা জিনিস। আমরা প্রত্যেকেই কিন্তু একটু ভাজাভুজি বা একটু মুখরোচক খাবারের প্রতি আমাদের প্রত্যেকেই কিন্তু আমরা আকৃষ্ট হই। তা আমরা যদি মিল প্ল্যানিং এর, এটাই কিন্তু আমাদের উদ্দেশ্য, মিল প্ল্যানিং আমরা এমন ভাবে করব বিভিন্ন পরিস্থিতিকে মাথায় রেখে, যে ব্যক্তিগত রুচির কথা মাথায় রেখে যথাযথ খাদ্য পরিকল্পনা করা হলে পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহ সৃষ্টি করা যেতে পারে। তার মানে আমরা বিভিন্ন বিষয়টাকে মাথায় রাখবো, কার কি ধরনের খাবারের রুচি সেই বিষয়টা মাথায় রেখে যেহেতু আমরা মিল প্ল্যানিং করতে পারি বা করে থাকি, তার ফলে বাড়ির প্রত্যেকটি সদস্য পুষ্টিকর খাদ্য গ্রহণে আগ্রহ আমরা সৃষ্টি করতে পারি। নেক্সট পয়েন্ট কি হচ্ছে? খাদ্যের অপচয় হ্রাস। আমরা যেহেতু আগে থেকে মিল প্ল্যানিংটা করে রাখছি, খাদ্যের পরিকল্পনা করে রাখছি, তার ফলে কি হচ্ছে, আমরা যেমন অতিরিক্ত সামগ্রীও যেমন আমরা বাজার থেকে কিনছি না, আমাদের কেনা প্রয়োজন হচ্ছে না, এই যে অতিরিক্ত সামগ্রী আমরা কিনবো না, তার সাথে সাথে প্রয়োজনে অতিরিক্ত খাদ্য রন্ধন করাও হয় না। তার ফলে কি হচ্ছে, যে খাদ্যের অপচয় কমানো যাচ্ছে। কারণ যেহেতু আগে থেকে প্ল্যান থাকছে, আমরা লিমিটেড জিনিস কিনছি, যতটুকু প্রয়োজন ততটুকু কিনছি, রান্না করবার সময়তেও কিন্তু একই ফর্মুলা ইউজ হচ্ছে, আগে থেকে প্ল্যান করা থাকছে বলে কিন্তু আমরা অপ্রয়োজনীয় জিনিসগুলো বাদ দিয়ে যতটুকু প্রয়োজন ততটুকু করতে পারছি। অতএব আমাদের অপচয়টাকে আমরা আটকাতে পারছি। নেক্সট কি? 6 নম্বর, সময় এবং শ্রম সাশ্রয়। সময় এবং শ্রম অবশ্যই, যেহেতু আমাদের আগে থেকে প্ল্যান থাকছে, সেই জন্য কিন্তু আমরা এই যে দোকান বাজার থেকে আমরা একসাথেই কিন্তু প্রয়োজনীয় জিনিস কিনে আনতে পারছি, সমস্ত উপকরণগুলো আমরা একসাথেই পারচেস করতে পারছি। তার ফলে আমাদের সময় যেমন আমাদের কমছে, সেরকমই কিন্তু আমাদের শারীরিক মানে যে শ্রমটা সেটাও কিন্তু আমরা কমাতে পারছি। এরপর চলে যাবো আমরা অবজেক্টিভস অফ মিল প্ল্যানিং পড়লাম, এবার আমরা যাব প্রিন্সিপালস অফ মিল প্ল্যানিং। মানে আমরা যখন মিল প্ল্যানিং করব কোন কোন বিষয়গুলো আমরা মাথায় রাখবো সেইটা। একদম প্রথম যেটা হচ্ছে সেটা হলো প্রতিটি খাদ্য বিভাগ থেকে আমরা খাদ্য নির্বাচন করব। সম্প্রতি আমি এইমাত্র যেটা কিছুক্ষণ আগে আলোচনা করলাম, যে ICMR 2020 সালে 10টি যে খাদ্য বিভাগ দিয়েছে, এবং সেটা এই 2020 সালে পর এখানে দেওয়া আছে পরিমার্জিত 2024, সেটা 2024 আবার রিভাইজড হয়েছে। সেই গ্রুপ থেকে কিন্তু খাদ্যের 10টি বিভাগ থেকেই কিন্তু আমাদের খাদ্যটা নির্বাচন করতে হবে। এই 10টি বিভাগ থেকে নির্বাচন করতে হবে, এটা আমাদের সর্বপ্রথম মিল প্ল্যানিং এর প্রিন্সিপাল। 2 নম্বর কি? পুষ্টির চাহিদা। পুষ্টির চাহিদা কি? যে আমরা খাদ্য পরিকল্পনার দ্বারা যাতে ব্যক্তি বা কোনো পরিবারের সদস্যদের তোমার পুষ্টির চাহিদা পূরণ হয় তা নিশ্চিত করতে হবে। সঠিক অনুপাতে আমাদের যে পৌষ্টিক যে উপাদানগুলো আছে, মানে আমরা জানি কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, খনিজ লবণ এবং জল খাদ্য তালিকায় নিশ্চিতভাবে থাকতে হবে। এটা হলো 2 নম্বর প্রিন্সিপাল। 3 নম্বরে যাই আমরা। 3 নম্বর হলো বয়স এবং শারীরিক অবস্থা ভেদে খাদ্য পরিকল্পনা। বিভিন্ন বয়সের মানুষের কিন্তু পুষ্টি এবং পুষ্টি উপাদানের চাহিদা কিন্তু আলাদা হয়, এবং তোমার শারীরিক অবস্থাও কিন্তু এক প্রকার হয় না। এই যে শারীরিক অবস্থাও কিন্তু এক প্রকার হয় না, এবং মানুষের পুষ্টি উপাদানের যে চাহিদাও কিন্তু বিভিন্ন হয়। বয়স এবং শারীরিক অবস্থা অনুসারে কিন্তু খাদ্য পরিকল্পনা করতে হয়। এই আলোচনা প্রসঙ্গে এর আগে আমি অলরেডি বলেছি, কারণ আমাদের পরিবারে কিন্তু এক ধরনের বয়সের সদস্য কিন্তু সবাই থাকে না, বিভিন্ন বয়সের সদস্য থাকে। অতএব তাদের বয়স এবং তাদের শারীরিক অবস্থা, কারণ কারোর প্রেশার থাকতে পারে, কারোর সুগার থাকতে পারে, বা কারোর কোনো কিছু না থাকতে পারে। তার মানে শারীরিক অবস্থা ভেদে এবং বয়সের অনুযায়ী কিন্তু আমাদের তোমার মিল প্ল্যানিং করতে হবে। এটা আমাদের অন্যতম একটি প্রিন্সিপাল। পরবর্তী প্রিন্সিপালে যাব,
আর্থিক সামর্থ্য অনুযায়ী খাদ্য পরিকল্পনা। আর্থিক সামর্থ্য অনুযায়ী দেখো 4 নম্বর হলো আর্থিক সামর্থ্য অনুযায়ী খাদ্য পরিকল্পনা। আর্থিক সামর্থ্য অনুযায়ী কেন আমরা খাদ্য পরিকল্পনা করব, এই প্রিন্সিপালটা কেন মানবো না? আমাদের প্রত্যেকের কিন্তু আর্থিক সামর্থ্য কিন্তু সমান নয়। কোনো পরিবারে 5,000 টাকা মাসিক ইনকাম হতে পারে, কোনো পরিবারে 50,000 হতে পারে, কোনো পরিবারে তার বেশিও হতে পারে, বা বিভিন্ন রকমের আমাদের মানে উপার্জন যেটা বিভিন্ন রকম হয়, আয় বিভিন্ন জনে বিভিন্ন রকম। তাহলে সেই আমি যখন মিল প্ল্যানিং করব, অবশ্যই এক ধরনের মিল প্ল্যানিং তো সব পরিবার বা সব আর্থ সামাজিক পরিবারের জন্য মানে একরকম হতে পারে না। অতএব যে পরিবারে যেরকম আয় বা আর্থিক সঙ্গতি যেরকম, সেই অনুযায়ী কিন্তু আমাদের মিল প্ল্যানিংটা করতে হবে। নেক্সট পয়েন্টে যাব। নেক্সট পয়েন্ট হলো খাদ্যে বৈচিত্র্য বজায় রাখা। খাদ্যের এই যে দেখো, একই প্রকার খাদ্য দ্বারা প্রস্তুত না করে বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী দ্বারা খাদ্য তালিকা রচনা করা উচিত। অর্থাৎ খাদ্য পরিকল্পনায় আমাদের বৈচিত্র্য থাকা দরকার। কারণ একই রকম খাবার কি আমাদের কারোর খেতে ভালো লাগে? লাগে না। তোমাদেরও লাগে না, আমাদের কারোর ভালো লাগবে না। অতএব খাবার যাতে আমরা বিভিন্ন যে খাবার যখন আমরা পরিবেশন করব, খাবারের যেন পুষ্টিগুণ বজায় তো অবশ্যই রাখতে হবে, তার সাথে সাথে খাবারে যেন বৈচিত্র্য থাকে সেটা আমাদের মাথায় রাখতে হবে যখন মিল প্ল্যানিং করব। তার দ্বারা কি হবে? মানুষের একঘেয়েমি লাগবে না, সে পরিতৃপ্তি পাবে। সেই জন্য আমাদের খাবারে বৈচিত্র্য দরকার, এবং বৈচিত্র্য যদি থাকে তাহলে কিন্তু আমাদের মনে আমাদের পরিতৃপ্তি পাবো আমরা খাবার খেয়ে। এবং পরিতৃপ্তি কিন্তু ভীষণ দরকার। খাবার খেয়ে যদি আমরা স্যাটিসফাই হই, সেটা আমাদের কিন্তু শরীরে খুব উপকারে লাগে। পরবর্তী পয়েন্ট কি? সহজলভ্য খাদ্য দ্বারা খাদ্য পরিকল্পনা। আমরা যখন খাদ্য মানে ফুড মানে প্ল্যানিং মিল প্ল্যানিং করব, তখন কিন্তু অবশ্যই আমাদের সহজলভ্য খাদ্য দ্বারা খাদ্য পরিকল্পনা, মানে যে খাবারটা খুব সহজে অ্যাভেলেবেল। আমাদের সব জায়গায় কিন্তু আমরা সবকিছু পাবো না। সবাই তো আমরা মেট্রোপলিটন সিটিতে থাকে না। মেট্রোপলিটন সিটিতে আমাদের শহরাঞ্চলে কিন্তু সব জায়গায় সব পাবো, মানে কিন্তু আমরা তো মিল প্ল্যানিং শুধুমাত্র কি কোনো অঞ্চল ভিত্তিতে করবো না তো। কিন্তু অতএব আমরা যখন মিল প্ল্যানিং করব, এমন ভাবেই করতে হবে যাতে খুব সহজে আমরা হাতের কাছে জিনিস যাতে পেতে পারি, সেইটার কথা মাথায় রেখে কিন্তু আমাদের মিল প্ল্যানিং করতে হবে। এরপরে আমরা কি যাচ্ছি? 7 নম্বর পয়েন্ট, পুষ্টিগুণ। এই যে আমাদের 7 নম্বর পয়েন্ট, পুষ্টিগুণ বজায় রেখে উদ্বৃত্ত খাদ্যের সদ্ব্যবহার। পুষ্টিগুণ বজায় রেখে কি? অনেক সময়তেই দেখবে আমাদের বাড়িতে, তোমাদেরও বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই আমাদের অনেক সময়তেই কিন্তু খাবার উদ্বৃত্ত হয়ে যায়। তাই উদ্বৃত্ত খাবারটাকে আমরা ফেলে দেবো? ফেলে তো দেওয়া মানে অপচয়। সেই খাবারটাকে নষ্ট না করে এবং তার পুষ্টিগুণ বজায় রেখে আমাকে কিন্তু সেটা কি করতে হবে না, সদ্ব্যবহার করতে হবে। কিভাবে করতে পারি? এর ছোট এক্সাম্পল দিই। ধরো বাড়িতে হাতে গড়া রুটি বেঁচে গেছে, তা কি করবো? আমরা ফেলে দেবো? আমরা সেটা না ফেলে দিয়ে পরের দিনে ওই রুটিটার সাথে একটি ডিম সহযোগে সেটাকে কিন্তু আমরা এগ রোলে পরিণত করে দিতে পারি। এগ রোল একটু স্ন্যাক্স হিসেবে বা জলখাবার হিসেবে আমরা খেতেই পারি। তাহলে রুটিটার বা উদ্বৃত্ত খাবারে আমাদের সদ্ব্যবহারও হলো, এবং সেটা পুষ্টিগুণ বজায় তো থাকলোই, এবং ডিম এবং অন্যান্য স্যালাড যোগ করার ফলে তার পুষ্টিগুণ আমরা আরেকটু বাড়িয়ে দিয়ে ওটার ব্যবহার করতে পারি। তাহলে এটা একটা এক্সাম্পল তোমাদের দিয়ে রাখলাম। পরবর্তী কি? স্বাস্থ্যকর রন্ধন পদ্ধতি। আমরা মিল প্ল্যানিং করলাম, যে বিভিন্ন ফুড গ্রুপস থেকে নিলাম, সঠিকভাবে আমরা বিন্যাস করলাম, যার যেরকম প্রয়োজন সেই অনুযায়ী করলাম, কিন্তু রন্ধন পদ্ধতি যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই না করি, আমরা কিন্তু সঠিকভাবে পুরোপুরি পুষ্টিগুণটা পাবো না। তাহলে সেটার জন্য আমাদের কি দরকার? পুরোপুরি সেটাকে পেতে গেলে আমাদের স্বাস্থ্যকর রন্ধন পদ্ধতি কিন্তু দরকার। যেমন আমরা অতিরিক্ত তেল, ঝাল, মশলার প্রয়োগ অথবা
ব্যবহার যেমন করব না, সেই রকমই অস্বাস্থ্যকর রন্ধন পদ্ধতির দ্বারাও খাদ্যের কিন্তু পুষ্টিগুণ অপচয় হয়, তাই এবং তা খাদ্য পরিকল্পনা উদ্দেশ্যকে ব্যর্থ করে। তার মানে কি বলছে এখানে, আমার রান্নায় যদি অতিরিক্ত তেল মশলা দিই সেটাও আমার সঠিকভাবে মানে সঠিক নয়, আবার তেল মশলা কম দিলাম অথচ আমি রন্ধন পদ্ধতি যেটা অ্যাপ্লাই করলাম সেটাতে কিন্তু যদি পুষ্টিগুণ আমার গুণটা কমে যায় তাহলে সেটাও কিন্তু সঠিক নয়। তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে, আমার যেমন তেল মশলা কম দিতে হবে সেরকমই সঠিক রন্ধন পদ্ধতি, যেমন ধরো আমি রান্না যখন করব ঢেকে রান্না করবো ঢাকনা দিয়ে, তারপর কি করতে পারি, কোনো কিছু সেদ্ধ করছে হয়তো ভেজিটেবলস, প্রেসার কুকারে দেব, অল্প জলে করব, তাহলে বেশি জল দিলে আমাদের খাদ্যগুণটা আমার জলের মধ্যে ডাইলিউট হয়ে যাবে, ঢাকা ছাড়া করলে ইভাপোরেট হয়ে যাবে। তাহলে আমি প্রেসার কুকারে ঢাকনা দিয়ে অল্প সিটিতে করব, জল কম দিয়ে, তাহলে সেটা আমার খাদ্যগুণটা ইনট্যাক্ট থাকবে বা বজায় থাকবে। পরবর্তী পয়েন্ট চলে আসি, এটা সর্বশেষ পয়েন্ট, প্রিন্সিপালের আহার গ্রহণে পরিতৃপ্তি লাভ। আমরা এমন ভাবে মিল প্ল্যানিং করব যেখানে আমরা এর আগে আলোচনা করলাম বৈচিত্র্য এনে, তাই তো, আমরা এমন ভাবে করব যেখানে খাবার খেয়ে যার জন্য আমরা করছি বা যাদের জন্য করছি তারা যেন পরিতৃপ্তি পায়। কারণ পরিতৃপ্তি বা আমরা যদি স্যাটিসফাই হই কোনো খাবার খেলে, তাহলে কি হবে, আমাদের দেহে পরিপাক, শোষণ, বিপাক এই কাজগুলো খুব ভালোভাবে আমাদের সম্পন্ন হয়ে থাকে। তাহলে এই গেল আমাদের মিল প্ল্যানিং এর প্রিন্সিপালস। এর পরবর্তীতে গেল, এই যে আমরা মিল প্ল্যানিং তো করলাম, মিল প্ল্যানিং এর পর পরবর্তী পদক্ষেপ কি, আমরা ফুড সিলেকশন যেটা করব, আমরা যখন ফুড সিলেকশন করব যে কোন কোন বিষয়গুলো আমাদের প্রভাব বিস্তার করে ফুড সিলেকশনের সময়, সেইটা মানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ফুড সিলেকশন। একদম প্রথম যেটা বলছে, আমরা এর আগে বহুবার এখন বললাম, একদম প্রথম যেটা বলছে সেটা হলো খাদ্যের বিভিন্ন বিভাগ থেকে খাদ্য নির্বাচন। আমরা এর আগেই কিন্তু আলোচনা করলাম, এটা তো অবশ্যই করতে হবে। খাবার যখন বাছবো, ফুড গ্রুপস যেটা দিয়েছে আমাদের ICMR এবং NIN প্রদত্ত, সেখান থেকেই বাছবো। 2 নম্বর, বয়স, শারীরিক অবস্থা, কাজের প্রকৃতি। বয়স আমি রিপিট করছি না, এর আগে অনেকবার বললাম, কোনটা না, একটা পরিবারে কিন্তু বিভিন্ন রকমের কিন্তু বয়সের সদস্য থাকে। তারপর কি শারীরিক অবস্থা, শারীরিক অবস্থা কিন্তু সবার সমান থাকে না, কারোর সুগার থাকতে পারে, কারোর প্রেশার থাকতে পারে, কারোর কিছু না থাকতে পারে, বা কারো অন্য অনেক কিছু ফুডে অ্যালার্জি অনেক কিছু থাকতে পারে, তাহলে সেটা আমাদের কনসিডার করতে হবে। আর তারপর হচ্ছে কাজের প্রকৃতি, কে ভারী কাজ করছে, কে কম ভারী কাজ করছে, কারোর হয়তো শারীরিক পরিশ্রম বেশি, কারোর কাজে হয়তো শারীরিক পরিশ্রম কম কিন্তু মাথার কাজ বেশি, অতএব ওইগুলো কিন্তু মাথায় রেখেই আমাদের ফুড সিলেকশন করবে। নেক্সট হলো পুষ্টির চাহিদা। প্রত্যেকটা ব্যক্তির কিন্তু বয়স অনুযায়ী বা বিভিন্ন এই ধরন অনুযায়ী, কাজের ধরন, শারীরিক অবস্থা অনুযায়ী কিন্তু পুষ্টির চাহিদা কিন্তু বিভিন্ন রকম হয়, অতএব লিঙ্গ এটাও মাথায় রাখতে হবে। তাহলে এইগুলো অনুযায়ী যখন আমাদের পুষ্টির চাহিদা যখন বিভিন্ন রকম হচ্ছে, অতএব খাদ্য যখন নির্বাচন করব এইগুলো মাথায় রেখেই আমাদের কিন্তু কার কিরাম পুষ্টির চাহিদা, পৌষ্টিক চাহিদা, সেই অনুযায়ী আমরা ফুড সিলেকশন করব। নেক্সট হচ্ছে কি, ব্যক্তিগত রুচি এবং পছন্দ অপছন্দ। ধরো আমরা ফুড সিলেকশন করছি, এমন কিছু ফুড সিলেকশন করলাম বা যার জন্য ফুড সিলেকশনটা করলাম সে যেগুলো খায় না সেগুলোতে, যে পছন্দ করে না সেগুলো, তাহলে কি সে কখনো সেই মিল প্ল্যানিংটা সে অ্যাকসেপ্ট করবে বা সেই স্বাস্থ্যকর খাবারে সে আগ্রহ প্রকাশ করবে? কখনো করবে না। অতএব আমাদের মাথায় রাখতে হবে যখন ফুড সিলেকশন করব যে ব্যক্তিগত রুচি, সে কি পছন্দ করে, তার পছন্দ অপছন্দটা মাথায় রাখবো, এবং ব্যক্তিগতভাবে সে কোন খাবারে তার রুচি আছে, কোনটা তার রুচির মধ্যে পড়ছে সেটা মাথায় রাখবে। নেক্সট কি, 5 নম্বর, বিশেষ খাদ্যে অ্যালার্জি। আমাদের অনেকেরই কিন্তু বিশেষ বিশেষ কিছু খাদ্যে কিন্তু অ্যালার্জি থাকে, অনেকে যেমন ল্যাকটোজ ইনটলারেন্স থাকে, তাই তো, ঠিক সেরকমই আমাদের দেখে নিতে হবে যে কারোর কোনো খাদ্যে বা যাদের জন্য মিল প্ল্যানিং করছি তাদের মধ্যে কারোর কোনো খাদ্যে অ্যালার্জি আছে কিনা। নেক্সট, অত্যাধিক ফ্যাট এড়িয়ে চলা। এটা আমরা প্রত্যেকেই জানি, কিন্তু এখন আমরা প্রত্যেকেই সচেতন
তাই না? যে আমরা কিন্তু অত্যধিক ফ্যাট, অত্যধিক ভাজাভুজি খাবার, সেই চিপস, চকলেট, পেস্ট্রি, কেক, এইগুলো কিন্তু আমাদের এড়িয়ে চলতে হবে। তারপর আসছে আর্থিক অবস্থা। আর্থিক অবস্থা নিয়েও কিন্তু আমি একটু আগে আলোচনা করেছি। প্রত্যেকের অর্থনৈতিক অবস্থা কিন্তু সব পরিবারের সমান নয়। যার আর্থিক অবস্থা যেরকম তাকে সেইভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। অনেক দামি আমি ফুড সিলেকশন করলাম যেটার দাম হয়তো অনেক বেশি, তাহলে কিন্তু কখনোই কোনো মানুষকে আমরা পুষ্টিকর খাবারের দিকে আগ্রহী করে তুলতে পারবো না। তাই সবসময়তেই আমাদের যেটা সহজলভ্য, যেটা তোমার তার আর্থিক সঙ্গতি অনুযায়ী কিন্তু আমাদের ফুড সিলেকশন করতে হবে। তারপর বলছি ধর্মীয় বিশ্বাস। ধর্মীয় বিশ্বাস আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। যার যে ধর্মে যে জিনিসগুলো আমরা তারা মানে, সেই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমরা ফুড সিলেকশন করব। কিছু ধর্মে কিছু বাধা নিষেধ আছে, সেইগুলো অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। নেক্সট হলো ঋতু অনুযায়ী সহজলভ্যতা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন ফুড সিলেকশন করব, আমরা ফুড গ্রুপস থেকে সিলেকশন করলাম হয়তো, কিন্তু এমন ফুড কিছু আমরা সিলেকশন করলাম যেটা অনেক দামি বা যেটা খুব সহজে পাওয়া যায় না। সেই জিনিসগুলো কিন্তু আমাদের সবসময় অ্যাভয়েড করে যেতে হবে। কারণ যেটা খুব সহজে পাওয়া যায়, হাতের কাছে আমার মানে সহজে আমি পেতে পারি, এই রকম ফুডে কিন্তু আমাদের সিলেকশন করা উচিত। এরপরে চলে যাচ্ছে মিল প্ল্যানিং এর অ্যাডভান্টেজেস অফ মিল প্ল্যানিং। আমরা যদি মিল প্ল্যানিং কাকে বলে, মিল প্ল্যানিং অবজেক্টিভস, প্রিন্সিপালস পড়লাম। এবার মিল প্ল্যানিংটা করবো কেন, তার কিছু সুবিধা নিশ্চয়ই আছে। তাই এখানে আমরা 3টে সুবিধা দেখতে পাচ্ছি। একদম প্রথম দেখো যে পরিবারের প্রথম কি সুবিধে, যে প্রত্যেক ব্যক্তির পুষ্টিগত চাহিদা পূরণ করা সম্ভব হয় পরিবারের প্রত্যেকটা ব্যক্তির। কেন হচ্ছে না, এই যে সদস্যদের বয়স, পুষ্টিগত চাহিদা, কাজের প্রকৃতি অনুসারে আমরা খাদ্য পরিকল্পনা করছি। তার ফলে কিন্তু পরিবারের প্রত্যেকটা সদস্যদের কিন্তু আমার পুষ্টিগত চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে। 2 নম্বর কি, আমরা যেহেতু মিল প্ল্যানিংটা করছি, খাদ্যের প্রত্যেকটা বিভাগ থেকে নির্দিষ্ট অনুপাতে খাদ্য নির্বাচন করে তালিকাতে রাখা হয়। তার ফলে দেহের প্রয়োজনীয় সমস্ত রকম পরিপোষকগুলি খাদ্যগুলি তালিকায় যথাযথ মাত্রায় বর্তমান থাকে, যেহেতু আমরা প্ল্যান করে করছি। অতএব কোনো কিছু আমাদের থেকে বাদ যায় না। 3 নম্বর কি, আহারে বৈচিত্র্য। এটা কারণ মিল প্ল্যানিং যেহেতু হচ্ছে প্রত্যেকটা গ্রুপ থেকে নিয়ে করছি, তার ফলে এবং রুচি অনুযায়ী আমরা যেহেতু মিল প্ল্যানিং করি, এই ফ্যাক্টরস গুলো মাথায় রেখে করি, অতএব আমরা কিন্তু তোমার খাদ্যের বৈচিত্র্য বজায় থাকছে মিল প্ল্যানিং এর ক্ষেত্রে।